রাশেদ খান, দেখলেন প্রান্তিক মানুষ কথা বলছে, আমরা পরিবেশও দেখানোর চেষ্টা করলাম ডাকসুতে এই মুহূর্তে কী চলছে, ফলাফল ঘোষণার বিষয়টি সর্বশেষ আলোচনায় ফিরতে চাই। সেটি হচ্ছে যে যেটি আজকে সারাদিন ধরে দেখলেন যে আমরা দেখেছি একটি ব্যালটের মধ্যে আগে থেকেই ক্রস দেওয়া ছিল, আবার এটি দুইটি জায়গায় ঘটেছে, ছাত্র দলের ক্ষেত্রেও ঘটেছে, শিবিরের ক্ষেত্রেও ঘটেছে, দুই দলই দুই দলকে পাল্টাপাল্টি অভিযোগ করছে। তো এইটাকে আসলে এই ঘটনাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আর এই যে পাল্টাপাল্টি অভিযোগগুলা জাতীয় নির্বাচনেও কি এই ধরনের পরিবেশই তৈরি হবে? দেখেন 19 সালের ডাকসু নির্বাচনে রোকেয়া হলে জালিয়াতি হয়েছিল এবং সেটা আমরা অন ক্যামেরায় অর্থাৎ সাংবাদিকদের সামনে সেটা আমরা ধরি, বক্স ভর্তি করে রাখা হয়েছিল, সেটা কিন্তু আমরা নিজেরা ভাঙি। আমি সেখানে উপস্থিত ছিলাম। ছিলেন আপনি, তাহলে দেখেছেন যে এইটা জালিয়াতি আসলে কিভাবে মানুষের সামনে আনতে হয়। এখন আপনি যদি একটি কাগজ সামনে এনে ধরেন আর বলেন যে এই যে এটা ফিল আপ করে রাখা হয়েছে, সেটা তো বিশ্বাসযোগ্য না। আপনাকে সাংবাদিকদের সামনে এটা আনতে হবে যে এইখানে কারচুপি হয়েছে, আপনার হাতে থাকবে না, এটা অন্য কারোর হাতে থাকবে। অর্থাৎ কারচুপি যে আসলে হয়েছে সেটার প্রমাণ এইভাবে দেখাতে হয়, যেটা আমরা 19 সালে দেখিয়েছি। এছাড়া কুয়েত মৈত্রী হলে আপনি নিশ্চয়ই ছিলেন, সেখানেও কিন্তু নারীরা, শিক্ষার্থীরা একযোগে কিন্তু আগে থেকে সিল মারা সেই পেপার উদ্ধার করেছিল। তার মানে এইবার কিন্তু আর এটা আমরা দেখছি না। এবার যে অভিযোগ অনুযোগ আসছে, এখন হয়তো একজন প্রার্থীর হাতে আরেকজন ধরিয়ে দিয়েছে যে এই যে দেখেন এটা আমরা পেয়েছি। এইটা আপনি কতটুকু বিশ্বাস করবেন? হ্যাঁ, এটা তদন্ত হতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয় চাইলে একটি কমিশন গঠন করতে পারে, তদন্ত কমিশন, তারা তদন্ত করবে এবং তার প্রেক্ষিতে আপনি একটি সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত আসলে এই অভিযোগগুলো রিলায়েবল মনে হচ্ছে না। এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিবে, এইটা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা, ডাকসু নির্বাচনের বাস্তবতা। তবে অভিযোগ কতটুকু সত্য সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যে সময় অভিযোগ দিয়েছি, যেমন দেখেন 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়, একমাত্র প্রার্থী হিসেবে আমি কিন্তু তারপরে অভিযোগ দিই এবং আমার অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠিত হয়। পরবর্তীতে তারা কিন্তু আমাকে সমাধান দেয়নি। এরপরে যখন গণ অভ্যুত্থান হয়েছে, আমি গণ অভ্যুত্থানের পরে আবারও অভিযোগ দিই, কারণ আমার কিন্তু অভিযোগ দেওয়া ছিল, যে কারণে ওই লেগাসিতে আমি কিন্তু আবার অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়েছে। এমনকি তারা খুঁজে পেয়েছে যে গোলাম রাব্বানী, যিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি আসলে প্রার্থী হয়েছিলেন, তার প্রার্থী হওয়ার যোগ্যতাই ছিল না, তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন। এখন একজন প্রার্থী যদি অবৈধভাবে ভর্তি হয়, সেক্ষেত্রে তিনি তো আসলে কোনোভাবেই সেই নির্বাচনের ফলাফল তার পক্ষে যায় না। অর্থাৎ এই যে কারচুপিগুলো হয়েছিল, সেটা কিন্তু আমি দীর্ঘ সময় ধরে আমি কিন্তু সেটা তদন্ত আমি নিজেও করেছি, বের করেছি কোথায় কি হয়েছে, আমি লেগেছিলাম। অর্থাৎ এই নির্বাচনে যদি এই ধরনের কারচুপি হয়ে থাকে, সেটার তদন্ত হবে। রোকেয়া হলে তো নূরের উপরও হামলার ঘটনা ঘটেছে। আমি যখন তার উপর হামলার ঘটনা ঘটে, আমি ঠিক সশরীরে সেখানে উপস্থিত ছিলাম, অন্য একটি টেলিভিশনে আমি তখন কাজ করছিলাম। তো এবার তো এই ধরনের কোনো প্রার্থীর উপরে হামলা বা এই ধরনের কোনো ঘটনা সে অর্থে ঘটেনি আসলে। আমি তো আপনাকে সেটাই বললাম যে এইবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো ডাকসু নির্বাচন হয়েছে সব থেকে সেরা নির্বাচন। তারপরে অভিযোগ অনুযোগ খুব স্বাভাবিক। এখন একটা অভিযোগ যে একজন প্রার্থীকে ঢুকতে দিয়েছে, আর একজনকে ঢুকতে দেয়নি, এটা খুব বড় ধরনের অভিযোগ বলে আমার কাছে মনে হয় না। হয়তো যেটি হয়েছে যে আমি সকালে দেখলাম যে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী, মূলত তিনি একটা হলে ঢুকেছেন ভোট কেন্দ্রে, এবং পরবর্তীতে ছড়িয়ে পড়ল যে আবিদ তিনি আসলে আপনার নির্বাচনের যে আচরণবিধি সেটা লঙ্ঘন করেছেন। এরপরে তিনি প্রেস ব্রিফিং করে বললেন যে আমি তো রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে গিয়েছি। আপনি খেয়াল করবেন যে প্রথম আলো তাদের নিউজটা কিন্তু পরবর্তীতে সংশোধনী দিয়েছে। তার মানে এই অভিযোগটা সঠিক না, কিন্তু সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত এটা ব্যাপকভাবে ছড়ালো। এরপর আমরা দেখলাম যে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, যিনিও ভিপি ক্যান্ডিডেট, তিনি অভিযোগ করলেন যে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মূলত ওই যে আবিদকে কেন্দ্র করে যে ধরনের একটি মেসেজ সারা দেশে ছড়িয়ে পড়লো, বিতর্ক ছড়িয়ে পড়লো, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করলো যে বিতর্ক সৃষ্টি হচ্ছে, সুতরাং আমরা আর কাউকে ঢুকতে দিব না। এখন স্বাভাবিকভাবে বিনিয়ামিন মোল্লা অভিযোগ করবে এবং অন্য প্রার্থীরা অভিযোগ করছে তাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও শোনা যাচ্ছে যে এজেন্টকে নাকি ঢুকতে দেওয়া হয়নি। তো যাই হোক, যতটুকু অভিযোগ আসছে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে এই অভিযোগের অবশ্যই একটা সমাধান করা এবং প্রমাণ করা যে এই নির্বাচনে কোনো কারচুপি হয়নি। আর এই ডাকসু নির্বাচন তো এইবারই শেষ না, আগামীতে হবে। এইবার যারা
ভালো করবেন না, তারা আগামীতে ভালো করবেন। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে সম্পর্ক বাড়ান। আপনাকে ভোট দিবে কারা? শিক্ষার্থীরা। আমি মনে করি গণঅভ্যুত্থানের পরে এই ডাকসু নির্বাচন বলেন, ছাত্র সংসদ নির্বাচন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আগামীতে হবে, সেই নির্বাচনগুলো ধারাবাহিকতা দরকার। অন্যথায় আমরা দেখেছি যে পেশি শক্তির রাজনীতি, যে ধরনের দখলদারিত্বের রাজনীতি, মূল দল প্রোগ্রাম করবে, সেখানে আপনার ছাত্র সংগঠন হলগুলো থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের হলগুলো থেকে নিয়ে যায়। আমাদের ক্ষেত্রে যেটি হয়েছে, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ছাত্রলীগ জোরপূর্বক শেখ হাসিনা যখন বাংলা একাডেমিতে আসতো, যখন আপনার উদ্যানে প্রোগ্রাম হতো, আসতো, আমাদেরকে জোরপূর্বক নিয়ে যেত। এমনকি আমাদের জি আপনাকেও যেতে হয়েছে? হ্যাঁ, যেতে হয়েছে, সবাইকে যেতে হয়েছে। আপনি দেখাতে পারবেন না যে হলে থেকেছে কিন্তু ছাত্রলীগের প্রোগ্রামে, আওয়ামী লীগের প্রোগ্রামে যায়নি, একজন শিক্ষার্থীকে আপনি দেখাতে পারবেন না। তো সেই কালচার তো পরিবর্তন এসেছে। আমি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করব, সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের আলোচনা আমরা করছি, জাতীয় নির্বাচনে ডাকসুর প্রভাব নিয়ে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে একটি নির্বাচন হচ্ছে, সেখানে সবাই ভোটাররা শিক্ষিত, যারা নির্বাচন পরিচালনা করছেন তারা শিক্ষিত। সেখানেই আমরা আপনার ভাষায় যেটি আপনি বলছিলেন যে সবচেয়ে ভালো একটি নির্বাচনের পরও এত অভিযোগ, এত কাদা ছড়াছড়ি, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে তো নানান শ্রেণী পেশার মানুষ ভোট দেবেন, নানান শ্রেণী পেশার মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, সেই নির্বাচনে তাহলে আমরা কি প্রত্যাশা করতে পারি? দেখেন, ডাকসু নির্বাচন যেভাবে হলো, যে পরিবেশ, এই পরিবেশে যদি আসলে জাতীয় নির্বাচনটা হয় সেটা ভালো। অভ্যুত্থানের পরে তো সব পরিবর্তন হয়ে যায়নি, মানুষের মানসিকতার সব পরিবর্তন হয়নি। ডাকসু নির্বাচন যদি আপনি 19 সালের কথা চিন্তা করেন, সেই সময় নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, আমাদের উপর হামলা হয়েছে, ছিনতাই হয়েছে, ব্যালট পেপার, নানান ধরনের অভিযোগ অনুযোগ। আমি তো মনে করছিলাম যে এইবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে মারামারি হয় কিনা। দেখেন, আমি যেটি এই মুহূর্তে দেখলাম যে এক পাশে ছাত্র শিবির প্রেস ব্রিফিং করছে, অন্য পাশে ছাত্রদল বিক্ষোভ মিছিল করছে, সংঘর্ষে জড়ায়নি। অর্থাৎ আপনি প্রতিবাদ জানান, আপনি কথা বলুন, মন খুলে প্রতিবাদ করুন, কিন্তু এই হাতে লাঠি নেওয়া যাবে না, মারামারি সংঘর্ষে লিপ্ত হওয়া যাবে না। ঠিক জাতীয় নির্বাচনেও যদি এই ধরনের ঘটনা ঘটে যে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে কিন্তু সংঘর্ষে জড়াচ্ছে না, ভোট কেন্দ্র দখল করছে না, তাহলে একটি ভালো মানের নির্বাচন হবে। এবং আমি প্রত্যাশা করি, নিশ্চয়ই আমরা এমন কিছু প্রত্যাশা করি। রাশিদ খান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।